বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে আমাকে নিয়ে জোর করে 2টা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং সেইখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে তারা স্বার্থান্বেষী কত যে লোক মেরেছে তারা খোদায় জানে। তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমার দোষ কি ছিল? আমি কোনো রাজনীতি করিনি কখনো, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন। আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম। আমার কলমও কি তারা কন্ট্রোল করবে? আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই, কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য কি আমাকে 16 মাস এই ডাঞ্জেনের ডাঞ্জেন মানে কি বলে আয়না করে ফেলে রেখে মাটির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একবারে শেষ এটা বলবেন। সবার মুক্তি চাই, যারা এগুলো করেছে তাদের বিচার চাই। এরা পুরো জাতির, সেনাবাহিনীর, সবার জন্য এরা একটা কলঙ্ক। এরা কি কোনোদিনই এদেরকে ছাড়া হবে না, এটাই আমার দাবি। এবং আজকে আমরা বসে আছি, তারা আমাদের মুক্তি দিবে, আমাদের সামনে আনবে, আমাদেরকে রাস্তার যে চোখ বন্ধে ফেলে দিবে, যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না। জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে। জনগণ চায় তারা মুক্তি, এরাই হলো আসল মুক্তি সংগ্রামী। আসসালামু আলাইকুম। আমাকে গুম করে রাখা হয় এখানে, জায়গাটা খুবই কাছে। ওখানে এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবতা জীবনযাপন করতে, কান্নাকাটি করতে, বিশ্রী একটা অবস্থা। দীর্ঘদিন ধরে কানে রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ। এটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না। আমরা কারো পরাধীন না, কাউকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে। এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর উপর বন্দুক রেখে কিছু অসৎ ডিজিএফআই কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলাতে পারে না। এই লোকদেরকে চিহ্নিত করতে হবে, বিচারে আনতে হবে এবং এদেরকে সবাইকে থাকতে হবে, জবাবদিহির মনে আনতে হবে। আমরা চাই ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা। সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী থাকবে। সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিকা থাকা দরকার আছে। তার ভূমিকা হলো এটাই যে সে কারণ ছাড়া অতি দ্রুত ছেড়ে দিবে, আমাদের কাছে দিবে, ওই রাস্তা নিয়ে ফেলাই দিবে, চোখ বেঁধে, এটা হবে না। এইসব গল্প বন্ধ, 6-9 হবে না। এইখানে আমাদের দিতে হবে, আমরা এখানে যাবো না। আমরাও সেনাবাহিনী অফিসার, অনেক সেনাবাহিনী অফিসার আছে, এগুলো সবাই সেনাবাহিনী সদস্য, এদেশের সন্তান। কিছু অল্প কয়েকজন ডিজিএফআই সদস্যের জন্য আমরা হইতে পারি না। ডিজিএফআই দেশ চালায় না। আর গামছা এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত, একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর, দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে, আপনি যা যা নিতে চান। সবচেয়ে বড় বন্ধু ছিল এটা বানাইছে কি 8 বছর তো টিকছে। হ্যাঁ, কোম্পানির অ্যাডভার্টাইজ হয়। তো আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি। তাই মুয়ের মাটি একটা চাইছিলাম, সুরবাজার যে সাহায্য করতে সুন্দর একটা বানাই পথে আমার পানি খাইতে হবে, পানি নিতে হবে। আর কোরআন শরীফটা দেখি কি অবস্থা 8 বছরে। কত ছিল, আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি, আমি এগুলো সব করতে আমি লাগাইছি। আবার এখানে কমেন্টে লিখেছি, এই তর্জমায় অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে কোরআনের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমার যোগ্য। ফুটনোটস। এই জন্য 429 নম্বর পৃষ্ঠায় একটা সূরার 3টা নাম। হ্যাঁ। তারা